দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন এফসি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব মজুমদার এফসিএমএ। আর দর্শক, আপনারা আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিতে পারবেন 818925939338 নম্বরে ফোন করে। আপনাকে স্বাগত আমাদের আজকের। আপনাকে ধন্যবাদ। যথারীতি বাজারের অবস্থান, সেকেন্ডারি মার্কেটে টার্নওভার, সূচকের অবস্থান এবং গত কয়েক সপ্তাহের যে বাজারের প্যাটার্ন, এটি দিয়ে আজকে আলোচনা শুরু করতে চাই। কেমন রয়েছে? ধন্যবাদ আপনাকে। আমি একটু আসলে প্রথম একটা মনস্তাত্ত্বিক ব্যাপারে আসি, যেটা 6000 ইন্ডেক্স নিয়ে অনেকের মানে ঘোর বা একটা বিভ্রান্তি আছে যে 6000 ছাড়াচ্ছে কি ছাড়াচ্ছে না। 6000 কি আসে যায়? আমার প্রথম কথা হলো 6000 কি আসে যায়, যেই আমাদের এই গত 7-8 বছরে আমাদের যতগুলি স্টক বেড়েছে, যা রাইট এসেছে, সবগুলো যদি চিন্তা করেন আসলে এই ইন্ডেক্সটা থাকা উচিত 9 থেকে 10,000-এর ভিতরে। হ্যাঁ, 9 থেকে 10, সেখানে 6000 ইন্ডেক্স তো অনেক নিচে। হ্যাঁ, অনেক 6000 হলেই আমি আতঙ্কিত হয়ে যাব। আপনি আতঙ্কিত হবেন যদি আপনি মানে অনর্থক যে বাজে স্টক কিনেন। আপনি যে কোম্পানির, আমি যদি ভালো স্টক ভালো প্রাইসে কিনে থাকি, সূচক কত গেল, টার্নওভার কত গেল, সেটা তো আসে যায় না। চিন্তার বিষয় না। কাজে আপনি সূচক 6000, এটা একটা ভ্রান্ত ধারণা। এটা কি আসে যায়? এটা 9 থেকে 10,000 হওয়া উচিত। আমরা যারা একটু হিসাব নিকাশ করি, পরবর্তী বাজার যদি আমরা বিবেচনা করি, রাইট, সেটা 9000 থেকে 10,000 হওয়া উচিত। 1 2 সেই টার্নওভারের কথা যদি বলেন, টার্নওভারটাও আসলে এভারেজ বলতে পারেন বা একটু বিলো এভারেজ যদি বলতে হবে আপনাকে। কারণ এই যে আমাদের যেই মার্কেট ক্যাপ, সেই মার্কেট ক্যাপ অনুযায়ী হিসাব যদি করা হয়, ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী ধরা হয়, এই মার্কেটে 2200 থেকে 24 মানে 2000 কোটি থেকে 2400 কোটি টাকার মধ্যে হওয়া উচিত ছিল এই টার্নওভারটা মার্কেট ক্যাপিটাল অনুযায়ী এবং ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, মানে ওয়ার্ল্ডের যে একটা এভারেজ স্ট্যান্ডার্ড, সেটা অনুযায়ী যদি বলেন। এটা গেল। আর কালকে আরেকটা আলোচনার বিষয় ছিল যে একটা টেলিকম কোম্পানি বুঝি বাজারকে ধরে রাখলো। আসলে এগুলো ভ্রান্ত ধারণা। হ্যাঁ, যদি কোনো একটা সেক্টরে মানুষ যদি বেশি মুভ করে, যদি সেটার কারণে আপ এবং ডাউন বেশি হবে। ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট দিকে আমরা দেখেছি গত 10-15 দিন ধরে অনেক বেশি মানুষ ঝুঁকেছে। এটা আসলে হার্ড বিহেভিয়ার। এই যে মানুষ হার্ডিং বিহেভিয়ার থেকে বেরিয়ে আসতে পারতেছে না। আপনি ব্যাংক সেক্টর কিনছে, সবাই যাচ্ছে, আবার সেক্টর চেঞ্জ হচ্ছে, আবার সবাই যাচ্ছে। এটা এই যে আপনি আপনার স্টক কিনবেন আপনার কিছু বিবেচনা করে। হ্যাঁ, আপনি যে স্টকগুলা মানে সবাই যাচ্ছে, আপনাকে যে সাথে সাথে যেতে হবে সেটা নাও হইতে পারে। হ্যাঁ, আপনাকে তো শুধু আজকের আর আগামীকালের হিসাব করলে চলবে না। আপনাকে একটা মাসওয়ারি একটা মানে কতটুকু আপনার গেইন হইতে পারে, বছরওয়ারি কতটুকু গেইন হইতে পারে, একটা লং টার্ম আপনার প্ল্যানিং আপনি সেট করেন। আপনি সবাই ব্যাংক কিনতেছে বা সবাই ইন্স্যুরেন্স কিনতেছে, আপনার তো কিনা কোনো কারণ নাই। বা ইন্স্যুরেন্স বলেন, ব্যাংক বলেন, এগুলোর কোনো শেয়ার কিন্তু যৌক্তিকভাবে বাড়তেছে, বন্ধ। এই জায়গাটা ভাববে আমি একটু যেতে চাই যে সেক্টরটি যখন মুভ করছে, সেক্টরের সব স্টক তো আর ভালো নয়, হয়তো কিছু সেক্টর স্টক ভালো। এই যে অযৌক্তিক হারে যখন বাড়ছে, আমি ইন্স্যুরেন্স বাড়ছে সব বাড়া শুরু করলো, ব্যাংক বাড়ছে সব বাড়া শুরু করলো, এই যে বিহেভিয়ারটা আসলে এইটির প্রভাব বাজারে আসলে কেন কমিয়ে আনা যাচ্ছে? এই যে হার্ড বিহেভিয়ার বলতেছি, সেটা হচ্ছে যে ব্যাপক সংখ্যক বিনিয়োগকারীর ভিতরে একটা মনস্তাত্ত্বিক, এই যে মানুষ ও বললো এইটা কিনতে হবে, ও বললো এইটা কিনতে হবে, এবং এই করে দেখা যাচ্ছে যে যারা নাকি চক্র, গুজব চক্র বা কারসাজি চক্র, তারা এই অ্যাটিটিউডটাকে, এই বিহেভিয়ারটাকে ব্যবহার করতেছে, বারবার সুযোগটা নিচ্ছে। এই যে আপনি বলেন ইন্স্যুরেন্স কোম্পানি, সব ইন্স্যুরেন্স তো ভালো করতেছে না, সব ইন্স্যুরেন্স ভালো করবেও না, এটা ন্যাচারালি। এটা এমন কিছু হয় না যে সব ইন্স্যুরেন্স কোম্পানি একবারে 100 মানে 20 দিন 50 দিনের মধ্যে ভালো করবে। আপনি দেখেন যে কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানি 20টা ওয়ার্কিং ডেতে তার টোটাল মানে বেড়ে গেছে, দর বৃদ্ধি হয়েছে 100%, ডবল হয়ে গিয়েছে। এবং আমার বক্তব্য হলো এখানে কয়েক বছরে যেটি বাড়লো না, সেটি 5-10 কার্য দিবসে কেন বাড়লো, মানে 20 কার্য দিবসে সে তার 100% তার মূল্য বৃদ্ধি হইলো। তার মানে এখানে তখন আপনাকে বুঝতে হবে যে কোনো একটা চক্র এটার ভিতরে কাজ করছে। চক্রটার উদ্দেশ্য সে পয়সা ইনকাম করা আর আমাকে ঠকানো। আমি ওই স্টকে পাও দিব না, যেটার মধ্যে কারসাজি চক্র ঢুকে গেছে। আমাকে করতে হবে যেখানে ঢুকে নাই। আর আপনি যদি মানে আপনার বিহেভিয়ার বা আপনার গ্রিড আপনি যদি ম্যানেজ করতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু বিনিয়োগকারীদের বলতেছি ভাই, তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু লস করার সম্ভাবনা থাকবে। আলটিমেটলি কখনোই কোনো বিনিয়োগকারী, সাধারণ বিনিয়োগকারী বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কারসাজি চক্রের সাথে কুলে উঠতে পারে না। এই জন্য আপনার ওই চক্র থেকে দূরে থেকে ভালো স্টক কিনে, যারা ডিভিডেন্ড একটা রেকর্ড আছে, তাদের স্টক কিনেন। 3 মাসে বা 20 দিনে যাদের নাকি ডবল হয়, কতটুকু ঝুঁকি নিতে পারবো, 20 দিনে যে স্টক ডবল হয় সেই স্টক কেনাই উচিত। এখানে আমি একটু যেতে চাই, এই যে প্রায় সময় অযৌক্তিক হারে দাম বাড়া নিয়ে বিসিসিও কিছু কার্যক্রম করেন, ক্ষেত্র বিশেষে জরিমানা করেন, জরিমানাও
আমরাও শুনছি গণমাধ্যমে আমরা দেখি জরিমানাটাও প্রদান করছেন না, মানে তোয়াক্কা করছেন না বিসিসির প্রতি। তাহলে বিসিসি বলছেন তারা এগিয়ে যাচ্ছেন, এই ক্যাটাগরিতে উন্নীত হচ্ছেন, জবাবদিহিতা বাড়ছে। আসলে এই জায়গাটা আমরা কি আশা করব? আপনি একদম ঠিক বলেছেন। কিছুদিন আগে একটা পত্রিকাতে ঠিক এইরকমই ছিল যে তারা প্রথম যে মানে অন্যায় করেছে, তারপরে তাদের নাম ধরেই বলি সেন্ট্রাল ফার্মা, তারা রাইট, যে তারা প্রথম যে অন্যায়টা আমরা পত্রিকাতে দেখলাম হিসাব নিকেশ করে, তারা প্রথম যে অন্যায়টা করলো তাদেরকে একটা মানে ডাইরেক্টরদেরকে একটা ফাইন করলো। এখানে খেয়াল রাখতে হবে কোম্পানিকে ফাইন করা মানে শেয়ার হোল্ডারদের ফাইন করা, আমার ঘরে চলে আসে, আমি যদি শেয়ার হোল্ডারদের ঘরে চলে আসবে। এখন ইন্ডিভিজুয়ালি সেই রেসপেক্টিভ ডাইরেক্টর হোক, অফিসার হোক, বা যেই যারা রেসপন্সিবল তাদেরকে পার্সোনালি ফাইন করতে হবে এবং খেয়াল রাখতে হবে কোম্পানি থেকে টাকা দিচ্ছে কিনা আবার এই টাকাটাই। হ্যাঁ, এক। দুই হলো এই যে সেন্ট্রাল ফার্মার কথা বললেন, যেটা দিনের পর দিন এই তাদের জরিমানা পরিশোধ করতেছে না, সেটা আবার পত্র-পত্রিকাতে নিয়ন্ত্রক সংস্থা সেই জরিমানা করলো, আমি পেমেন্ট দিচ্ছি না, তাহলে নিয়ন্ত্রক সংস্থা এখানে ব্যবস্থা নিচ্ছে না কেন? এবং প্রাইমারি মানে মেইন সংস্থা, মূল নিয়ন্ত্রক সংস্থা এখানে করতেছে না। যখন এটা আসলে একটা এখন থাকতে হবে যে এতদিনের মধ্যে যদি পেমেন্ট করে এত টাকা, মানে 20 দিন 30 দিনের মধ্যে পেড করে, তার 60 দিনে করলে ডবল হয়ে যাবে, তারপরে 3 গুণ হয়ে যাবে, আরো বেশি তাদেরকে করতে হবে, যেন বাজারে দৃষ্টান্তমূলক মানুষ দেখে যে কারসাজি করে পার পাওয়া যাবে না, দেরি করে। আরেকটি বিষয় আমরা দেখি, আমরা যদি ব্যাংক থেকে লোন নেই, আমি যদি লোন পরিশোধ করতে না পারি, আমাকে দেখছি সিআইবির প্রতি প্রবলেম হয়ে যায়। যেহেতু ব্যাংকিং সেক্টরে লেনদেনগুলো এখন বেশি হচ্ছে, সেই জায়গাটায় কোনো কিছু ইম্পোজ করা যায়? এক্স্যাক্টলি, দুইটাই করা যেতে পারে। একটা হলো আপনার যদি প্রতি মানে তার দিন হিসাব করে তারা ডবল হয়ে যাবে, জরিমানা বাড়বেই। আর আপনি যেটা বললেন একদম যথার্থ, যদি আমরা ব্যাংকে যদি কেউ ঋণ খেলাপি হয়, অবশ্যই তাকে ব্যাংক ডিফল্টার করা হয়। হ্যাঁ, ডিফল্টার করা হলে অন্য কোনো জায়গা থেকে ঋণ পায় না, সে তার ব্যবসা বাণিজ্য চালানো তার জন্য কঠিন হয়ে যায়, যার ফলে সে বাধ্য হয় যেন দুষ্টামি না করে তার যেই টাকা ব্যাংকের টাকাটা ফেরত দেওয়া। বিল খেলাপি, ইলেকট্রিসিটি বিল, এইগুলি হলে ইভেন ইলেকশনে পর্যন্ত তারা দাঁড়াতে পারে না। ঠিক সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকেও যেটা করতে হবে এখন, ডিএসসি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, রেগুলেটরদেরকে ক্যাপিটাল মার্কেটে সেন্ট্রাল ব্যাংকের সাথে তাদের একটা মানে সমন্বয় করতে হবে, যেটা নাকি অর্থ মন্ত্রণালয় থেকে বারবার বলা হয় যে সমন্বয় করার জন্য, করে এদেরকে ঠিক একই অবস্থা যে মানে পেনাল্টি খেলাপি হিসেবে এদেরকে সংজ্ঞায়িত করতে হবে। এতদিনের মধ্যে পূরণ না করলে তোমার এই পেনাল্টি হিসেবে এটি স্টপ করে দেওয়া, তার সিআইবি ডিফল্ট করতে হবে, মানে সিআইবি তাকে অ্যাটাচ করতে হবে, তার সিআইবি ঠিকমতো থাকবে না, সেই ক্ষেত্রে সে বাধ্য হবে এই জরিমানাটা দিতে। নাইলে জরিমানা করলো, না দিলে কি আছে, কি করবে, সেটার কোনো কিন্তু থাকছে না। নিয়ন্ত্রক সংস্থাকে এই জায়গাগুলো অনেক বেশি জোর দিতে হবে, এটা যেন মার্কেটের স্বার্থেই তারা করেন। আমরা সেই প্রত্যাশা রাখবো। একটা ছোট্ট বিরতি নিচ্ছে, আবারও ফিরছি আলোচনায়। প্রিয় দর্শক, একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আবারও 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম এফসি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব এইচ মজুমদারের সঙ্গে। আমরা ফিরছি তার সাথে আলোচনা। আমরা বিরতির আগে নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংকের সমন্বয় নিয়ে কথা বলছিলাম। যেহেতু কেন্দ্রীয় ব্যাংকের প্রসঙ্গটি চলেই আসলে একটু আসতে চাই যে মুদ্রা বাজারে আসলে এবং পুঁজিবাজার দুটি আসলে নিয়ন্ত্রণ সংস্থা বা কেন্দ্রীয় ব্যাংক হিসেবে তাদের অনেক বেশি ইম্প্যাক্ট থাকে, এবং মুদ্রানীতি এই জায়গাগুলো নিয়ে প্রায়শ প্রতি বছরই আলোচনাটি হয়ে থাকে, যদিও খুব বেশি পরিবর্তন বা পুঁজিবাজারের নেতিবাচক কোনো কিছু আমরা পাইনি। এই জায়গাগুলো আপনি কি মনে করেন? ধন্যবাদ রাজীব সাহেব। আপনি যেটা বলছিলেন যে অনেক আলোচিত মুদ্রা বাজারে বা মুদ্রা নীতি নিয়ে যে সেন্ট্রাল ব্যাংকের যে ভূমিকাটা, সেটা আমাদের অর্থনীতিতে বা ক্যাপিটাল মার্কেটে বিশাল একটা ইম্প্যাক্ট ফেলে। এই দেখেন, আমরা এই মনিটারি পলিসির ব্যাপারটা যেন ব্যবসা বান্ধব হয়, সেইটার জন্য বারবার বলছি। এক, দ্বিতীয় যেটা ছিল ক্যাপিটাল মার্কেটের অ্যাকচুয়ালি এটা শিওর যে তারা নেগেটিভ তেমন কিছু করে নাই, আবার পজিটিভও করে নাই। ক্যাপিটাল মার্কেটের দিকে ফোকাস করে আপনাকে মুদ্রানীতিটা হতে হবে। আপনি যদি বেসরকারি খাত বলেন, আপনি যদি বলেন বেসরকারি খাতের উন্নয়ন, কারণ সরকারের একার পক্ষে এই উন্নয়ন, এত বড় দেশের, এত জনসংখ্যার দেশের সরকারের একার পক্ষে শুধুমাত্র ট্যাক্স কালেকশন করে আসলে উন্নয়নে সম্ভব না। হ্যাঁ, সেখানে বেসরকারি খাতকেই, ব্যক্তি উদ্যোগকেই প্রায়োরিটি দিতে হবে। আর ব্যক্তি উদ্যোগের অন্যতম প্ল্যাটফর্ম কিন্তু ক্যাপিটাল মার্কেট, এটা সবাইকে বুঝতে হবে। ব্যক্তি উদ্যোগ বলতেছি, ব্যক্তি উদ্যোগ মানে হলো বিচ্ছিন্নভাবে কিছু না, সেটার সমন্বিত রূপ সেটা হলো ক্যাপিটাল মার্কেট। আপনাকে এই ক্যাপিটাল মার্কেটকে ফোকাস করে আমরা এবার চাবো আমাদের মাননীয় অর্থমন্ত্রী, যিনি ক্যাপিটাল মার্কেট, অর্থনীতি, ব্যাংকিং সেক্টরের উপরে ওনার অনেক বেশি প্রচন্ড দখল, এবং আমাদের সকলের অত্যন্ত আমরা তার কাছে প্রত্যাশা রয়েছে। এই জন্য আমরা চাবো যেন ওই বিবেচনায় নেওয়া হয় জিনিসটা, যেন আমরা দেখতে পাই কিছু যে সেন্ট্রাল ব্যাংক অনেক দশক পরে বলতে হবে যে ক্যাপিটাল মার্কেটকে প্রাধান্য দিয়ে
মূল ক্যাপিটাল মার্কেটকে প্রাধান্য। দেখেন ব্যাংক ফাইন্যান্সিং করে কিন্তু আলটিমেটলি ব্যাংকও লাভবান হচ্ছে না। লং টার্ম দীর্ঘমেয়াদের বিনিয়োগ কখনোই ব্যাংক থেকে আসা উচিত না। আমরা পৃথিবীর অন্য দেশে লং টার্ম ফাইন্যান্সটা কিন্তু ক্যাপিটাল মার্কেট থেকে আসে। ক্যাপিটাল মার্কেট সেটা কেন আমরা করতে পারছি? মানেই তো পুঁজি বাজার, আর ব্যাংক মানেই তো আপনার সাময়িক যেই ফ্যাসিলিটিটা দিবে। কিন্তু একদম ভুল কনসেপ্টে হোক বা স্বার্থের কারণে হোক, যেই কারণেই হোক, ব্যাংকের থেকে কিন্তু দীর্ঘমেয়াদে অর্থ দিয়ে ব্যাংকগুলো যেমন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষের মন মানসিকতা চেঞ্জ করে দেওয়া হচ্ছে, মানুষ ঋণ খেলাপি হতে অনেকটা পছন্দ করতেছে। এই যে এগুলা বন্ধ করতে হলে আপনাকে ক্যাপিটাল মার্কেট প্ল্যাটফর্মটাকে এক নম্বরের প্রায়োরিটি দিয়ে করতে হবে। এটা খুব সোজা ব্যাপার, এটার জন্য গবেষণা করার প্রয়োজন নেই। আপনি যেটা বললেন যে পৃথিবীর সমস্ত দেশে, পৃথিবীর উন্নত যত দেশে দেখবেন ক্যাপিটাল মার্কেটকে ঘিরেই মূল অর্থনীতি 70% 60% কিন্তু ক্যাপিটাল মার্কেটকে ঘিরে। আমাদের ক্যাপিটাল মার্কেটকে ঘিরে 5%ও হয় না। তো আপনি এটা তো একটা টেস্টেড জিনিস, এটা টেস্ট করা কিছু নাই। কোশ্চেন হলো প্রায়োরিটি দিতে হবে ক্যাপিটাল মার্কেটকে। ক্যাপিটাল মার্কেটকে প্রায়োরিটি দিয়ে মুদ্রানীতি বলেন, অর্থনীতি বলেন, উন্নয়ন বলেন, বেসরকারি খাত বলেন, যাই বলেন, ক্যাপিটাল মার্কেটকে প্রায়োরিটি করবে। আপনি শুনে অবাক হবেন যে জানেন কিনা, বিদেশে যেখানে এয়ারপোর্টগুলি পর্যন্ত লিস্টেড কোম্পানি হয়। আমরা দেখি যে থাইল্যান্ডে যে সুবর্ণভূমি এয়ারপোর্ট, যেখানে যাওয়া আসা করতে হয়, সেখানে আমরা দেখি যে ওখানে ওই এয়ারপোর্টটা পর্যন্ত একটা লিস্টেড কোম্পানি, যেখানে অনায়াসে বিনিয়োগকারীরা অনায়াসে বিনিয়োগ করতেছে না। তার মানে এই এয়ারপোর্ট বলেন, ব্রিজ, কালভার্ট, সমস্ত কিছু কিন্তু ক্যাপিটাল মার্কেট থেকে সম্ভব। এখন এটার জন্য গবেষণা করা প্রয়োজন নাই, এটার জন্য নতুন করে কিছু আবিষ্কার করা প্রয়োজন না। এটা শুধুমাত্র উদ্যোগ নিতে হবে, অবশ্যই পার্টিসিপেট করতে পারে। আরেকটি বিষয় আসতে চাই যে বেসরকারি বিনিয়োগের জায়গাটা আমাদের যে অবকাঠামোগত উন্নয়ন, ইজ অফ ডুইং বিজনেস, আমরা ভারতের উদাহরণ যদি টানি, ভারতীয় মাননীয় প্রধানমন্ত্রী প্রতি 2 মাসে সেটি অবজারভেশন করেন। যদিও আমাদের সেই ট্রেন্ডটি নেই, আমরা আশা করব হবে। এই জায়গাগুলো আপনারা কি? আপনি দেখেন, এই একটু পিছন থেকে আসি, আজকে যদি পত্রিকাগুলি খুলেন সবখানে দেখবেন যে মানি লন্ডারিং 50,000 কোটি টাকা, মানে 2015 সালেরটা এখন আসছে যে 50,000 কোটি টাকা মানি লন্ডারিং হয়েছে। যারা নাকি এটা অ্যানালাইসিস রিসার্চ করেছেন, সেই গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ওয়াচডগ যারা ছিলেন, তারা বলছেন যে এইটা ব্যাপক পরিমাণে টাকা। হ্যাঁ, এখন কোশ্চেন হচ্ছে যে আমাদের কিন্তু ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স তারা চেষ্টা করতেছে তাদের মতন, ডিজিটাল ভাবে চেষ্টা করছে, নানান ভাবে চেষ্টা করছেন, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, ওইটা না করলে হয়তো আরো বেশি হইতো। এখন এগুলি করে আসলে খুব বেশি করা যায় না, একটা স্টেজ পর্যন্ত করা যায়। আপনাকে যেটা করতে হবে, যেটা আপনি বললেন, বিজনেস করার পরিবেশ তৈরি করতে হবে। ওইখানে চমকপ্রদ 2টা ইমোশনাল স্টেটমেন্ট দিয়েছে যে অনেক 2টা পদ্মা ব্রিজ হয়ে যেত বা মেট্রো রেল হয়ে যেত, 2টা 1 বছরই হয়ে যেত যদি ওই টাকাটা বাইরে না যেত। ওই টাকা বাইরের ছেলে মেয়ে যারা পড়ালেখা করে তাদের কাছে যায়, তাদের ওই দেশে তাদের সিকিউরিটি তৈরি করা হইতেছে। তার মানে দেখেন, আমাদের দেশে যদি ইজি বিজনেস ইন্ডেক্স যেটা ছিল, সেটা যদি এমন হতো যে অনেক ইজি হতো, আমরা আজকে 177 নম্বর দেশ, যেখানে ইন্ডিয়া বলতেছে প্রতি 1 বছর ওরা 20-22 ধাপ করে এগিয়ে যাচ্ছে। আপনার মালয়েশিয়া এগিয়ে যাচ্ছে, মালয়েশিয়া অলরেডি অনেক এগোনো 63 নম্বরে তারা। আফগানিস্তান আমাদের থেকে এগিয়ে যাচ্ছে। সরকারও চাচ্ছে তাই, হচ্ছে না কেন? হচ্ছে না এক সংখ্যক ব্যুরোক্রেট, কিছু দুষ্ট ব্যুরোক্রেটের জন্য। আমি বলবো না সকল ব্যুরোক্রেট, যারা একটা আমলাতন্ত্র, যারা নাকি দুষ্ট আমলা চক্র। আমার মনে হয় এখন এটা বন্ধ করে দিয়ে আগে বাইর করা উচিত কারা এইটা প্রতিবন্ধকতা তৈরি করতেছে। 3 মাস ওইটা আগে অনুসন্ধান করেন। দেখেন ভাই, এই যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স, এগুলি তো আমরা দশকের পর দশক করলাম। আমরা 2-3 বছর ব্যবসাটাকে খুব ইজি করে দেই। কেন ব্যবসায়িক ছেলেমেয়েরা দেশে আসছে না? কেন তাদের এক্সপার্ট নলেজ নিয়ে দেশে আসছে না? বরঞ্চ দেশের থেকে টাকা চলে যাচ্ছে বিদেশে, ওইটা আসার কথা চলে যাচ্ছে বিদেশে। ওই হিউম্যান রিসোর্স এক্সপার্ট আসবে, আমাদের দেশে যেই পুঁজি আছে সেটা দিয়ে দেশ উন্নয়ন হবে, তাই না? তারা আসছে না কেন? ভীতি। কখন মানুষ হিজরত করে, কখন মানুষ দেশ পালায়? যখন অন্যায়, ব্যবসায়ীদের উপর অন্যায় করা হচ্ছে। এই অন্যায় বন্ধ করার জন্য এইজ অফ ডুইং বিজনেস, এইটা আপনাকে 50-এর নিচে নিয়ে আসতে হবে। এই 177 থেকে 50-এর নিচে নিয়ে আসতে হবে। বলাটা যত সোজা, করাটা তো সোজা না। কিন্তু আমরা গত 5-6 বছর 10 বছর যদি দেখেন, আসলে কোনো সিগনিফিকেন্টলি আগাই নাই, কোনো ক্ষেত্রেই কোনো পরিবর্তন হয় নাই। সরকারের এত ইচ্ছা থাকার পরও, ইচ্ছা থাকা সত্ত্বেও কেন হচ্ছে না, এটাই এখন কমিটি করা উচিত। আমি একটু আসতে চাই যে এই যে আমরা নতুন মাননীয় অর্থমন্ত্রী পেয়েছি, অত্যন্ত অভিজ্ঞ একজন লোক, এবং সকলেরই প্রত্যাশা অর্থনীতির সাথে সাথে পুঁজিবাজারে সেটার ইম্প্যাক্ট আসবে, এবং সেই সাথে লিস্টেড সংখ্যাটা বাড়ানো, ভালো মাল্টিন্যাশনাল বা দেশীয় ভালো লিস্টেড জায়গাটা, সেই জায়গাটায় বেনিফিট দেওয়া বা ট্যাক্সেশন, ট্যাক্স নেট বাড়ানো, এই জায়গাগুলোই আপনারা কি প্রত্যাশা রাখেন? ধন্যবাদ রাজীব ভাই। আসলে মানুষের এক্সপেকটেশন বর্তমান অর্থমন্ত্রী জানেন নিশ্চয়ই যে অনেক বেশি, কারণ ওনার যেই প্রিভিয়াস কর্মকাণ্ড, ওনার যেই
একাডেমিক বলেন, ব্যবসায়িক ব্যাকগ্রাউন্ড বলেন, ওনার যে পারসেপশন বলেন, এটা এত বেশি যে ওনার সাথে মানুষ অনেক বেশি মানে আশা করতেছে ওনার কাছ থেকে বেশি। তো এই যে উনিও অনেক আশাব্যঞ্জক কথা বলেছেন, যেমন ইজি ব্যবসা করার জন্য কথা যেটা বললেন, ট্যাক্স নেট বাড়ানোর জন্য বলতেছে। এই দেশে মানে 6 কোটি মধ্যবিত্ত যারা আছেন, কি সবাইকে কিছু না কিছু ট্যাক্স দিতে হবে। ট্যাক্স না দিলে দেশের উন্নয়ন কি হবে? এখন কোশ্চেন হচ্ছে যারা ট্যাক্স দিবে, যারা ট্যাক্স দিবে না, তাদের মধ্যে একটা স্টেজে ডিফারেন্সিয়েট করতে হবে। আপনারা ট্যাক্স দিয়ে কি পাচ্ছেন, ট্যাক্স দিয়ে কি পাচ্ছি, অন্য বছর বাসস্থান, এগুলি থাকার পরে তাকে কিছু না কিছু ক্ষেত্রে ডিফারেন্সিয়েট করতে হবে। যারা ট্যাক্স দিচ্ছে আর যারা ট্যাক্স দিচ্ছে না, যারা ট্যাক্স দিচ্ছে তাকে আপনাকে বিভিন্ন রকম সুবিধা, যেগুলি সরকারি ব্যবসা বাণিজ্য করার জন্য যে সুবিধাগুলি, সেগুলি আপনি দেন, কিছু ছাড় দেওয়া, সম্মান দেওয়া কিছুটা, নাইলে কেন তারা করে মাত্র 200-300 লোককে সিআইপি দেওয়া হয়, 2-3 হাজার দিলে কি আসে যায়? হ্যাঁ, মানুষ উৎসাহিত হইতে হবে তো যারা নাকি ব্যবসা করবে। 1, 2 আপনার যেটা বলছিলেন লিস্টেড কোম্পানির সংখ্যা বাড়ানো, আমি নিশ্চিত মাননীয় অর্থমন্ত্রী এটা জানেন যে গত কয়েক বছর আগে কি কারণে বিভিন্ন আমাদের বিদেশি বিনিয়োগ প্রয়োজন আছে, তাই বলে এমন না যে কোন মাল্টিন্যাশনাল কোম্পানি আইনের ঊর্ধ্বে চলে গেছে, তারা লিস্টেড হবে না। সব দেশে মানিয়ে চলবে, আমাদের দেশে তারা আইনের ঊর্ধ্বে শুধু থাকবে। হ্যাঁ, এটা কেন হচ্ছে? মানে কিছু সংখ্যক কাউকে সুবিধা দিয়ে কি হচ্ছে না, কি কারণে তারা এই সুবিধাটা নিতে পারলো, সেটাকে আগে বন্ধ করতে হবে, যেন তাদেরও এই দেশের লেভেল প্লেইং ফিল্ড যেন সমান হয়। আমাদের দেশের কোম্পানি 50 কোটি টাকা বেশি হলে লিস্টেড করতে হবে। এখন এই লিস্টেড করাটা আপনি জোর করে করতে পারেন না কাউকে, আপনাকে বিভিন্ন রকম প্রণোদনা দিতে হবে, আপনাকে ইনসেন্টিভ দিতে হবে, ভ্যাটের একটা ইনসেন্টিভ দিতে হবে তাদেরকে। কারণ আপনি জানেন লিস্টেড কোম্পানি ট্যাক্স, ভ্যাট এগুলো অনেক ট্রান্সপারেন্ট দেন নন লিস্টেড কোম্পানি। 4000 টেক্সটাইলে লিস্টেড কোম্পানি যে পরিমাণ ট্যাক্স দেয়, আর 51টা লিস্টেড কোম্পানি, নন লিস্টেড কোম্পানি যে পরিমাণ ট্যাক্স দেয়, আর 51টা লিস্টেড কোম্পানি তার চেয়ে বেশি ট্যাক্স দেয়। তার মানে কি তারা ব্যবসা করছে? তার মানে কি তারা ব্যবসা করতেছে না? তাদের সেলসটা দেখেন, বরঞ্চ সেই জায়গায় নজর বেশি দেওয়া। আপনি যদি ওই দুইটার সেলস দেখেন, দেখবেন যে তাদের সেলস কত গুণ বেশি নন লিস্টেড গুলার, অথচ ট্যাক্স বেশি দিচ্ছে লিস্টেড কোম্পানিগুলা। এই যদি প্রণোদনা দেন কিছু, এবং এইরকম ট্যাক্স ছাড় যদি দেওয়া হয়, ভ্যাট ছাড় দেওয়া হয়, সরকারের প্রকারান্তে ট্যাক্স ভ্যাট অনেক বাড়বে, কারণ এটা সিস্টেমই এখান থেকে ট্যাক্স কালেকশন করে দিবে। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি, যাবার আগে সবকিছু মিলিয়ে বিনিয়োগকারীদের বিনিয়োগের জায়গাটায় যদি আপনার কোনো দেখেন, এই দেশে এখন বিনিয়োগের সময়, এখানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কারণে ব্যবসা বাণিজ্য বাড়বেই, কোনো মানে অন্য কোনো উপায় নাই, চ্যালেঞ্জ থাকবে বাড়বেই, এবং সরকারও চাচ্ছে ব্যবসা বাণিজ্যের দিকেই অনেক মনোযোগ দিয়েছে। শুধু ওই যে দুষ্ট চক্র বিনিয়োগ মানে আমলা চক্রকে যদি কন্ট্রোল করা যায়, বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলবো, আপনারা কোনো স্পেসিফিক স্টক যদি দেখেন যে অল্প দিনের মধ্যে অনেক বেড়ে যাচ্ছে, বুঝবেন এটার পিছনে কার সাথে চক্র আছে। আপনি ডিভিডেন্ডের দিকে খেয়াল করেন, তার গত 5 বছরের ডিভিডেন্ড ট্রেন্ড কি ছিল, সেটা দেখে আপনি বিনিয়োগ করেন। আপনার লাভ কম হলেও আপনার বিনিয়োগ ঝুঁকিটা কমে আসবে। জি, আমরা সেই প্রত্যাশা রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। দর্শক, দেখুন দেশের পুঁজিবাজার পরিস্থিতি নানা দিগকরণ নিয়ে কথা বলছিলেন এফসি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব এইচ মজুমদার এফসিএম এ। দর্শক, এবারে নিচ্ছে আর একটা বিরতি, বেলা 1:30 আবার ফিরবে 21 বিজনেস। আর ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।